হাউ ডাজ ইট রিফ্লেক্ট অন দ্য স্টাফ দেমসেলস? মানে ওরা নিজেদেরকে ভেবেছে এরকম ওই পপুলারিটিটা, লোকে নিশ্চয়ই পরিচয় মানে চিনতে পারছে রাস্তাঘাটে। হ্যাঁ আসে কাস্টমার এসে তাদের সঙ্গে সেলফি তুললে দেয়ার আর সার্টেন অ্যাডভান্টেজ অফ বিইং আ ওনার অফ আ বিজনেস, সেইটা কিছুটা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার থাকে। দ্যাটস হোয়াট আই হ্যাভ টেকেন। হ্যাংলাথেরিয়াম ইজ অল অ্যাবাউট ফান। You said you were in software, so what was the journey from there to building Hanglatherium? 3 বন্ধু মিলে আড্ডা মারতে মারতে উই জাস্ট ডিসাইডেড দ্যাট লেটস ডু সামথিং। ওয়ান্টেড টু মেক বিরিয়ানি। বাড়িতে বানাতাম, লোকজন খেয়ে খেয়ে বোর হয়ে যেত যে আর কতবার খাবো, এর বাড়িতে গেলেই বিরিয়ানি খাইয়ে দেয়। তো এবার ভাবলাম যে শুধু আমার বন্ধুদের উপর টর্চার কেন করবো, আমি সবাইকে করবো। আমার নাম না জানলে তো মুখটা তো 100% চেনে। তুমি বিরিয়ানি প্লেট নিয়ে লাফিয়ে বাচ্চাগুলো পড়ছো, চেনে, বাচ্চারা চেনে। বাচ্চা বুড়ো আই থিঙ্ক সবাই at this point তোমার মুখটি চেনে। Hanglatherium as a brand, do you think it is more known for your face than food at this point? Reel has make me the face of the brand, but yes, the soul of the brand probably আমরা সবাই সেটা চিরকালই ছিলাম, থাকবো। তোমার কলকাতা what is your go to spot? কিম্পা। বাড়িতে একটা ব্যাপারই আছে, আমি বলেছি আমি খাই না, আমি R&D করছি। Welcome back to another episode of Recess at the Biryani Canteen. আমাদের সাথে আজকে চিফ বিরিয়ানি সেলসম্যান বলতে পারি, কিন্তু আই উইল লেট হিম ইন্ট্রোডিউস হিমসেলফ ফর ইউ। আমার নাম সুনন্দ। আমি বেসিক্যালি হ্যাংলাথেরিয়াম বলে একটি রেস্টুরেন্ট চালাই, আর খুব একটা কাজ করি না। আজকাল একটু আধটু রিলের সামনে এসে নাচ ফাচ করি এইসব, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কিছু আমার পরিচয় তেমনভাবে নেই আর কি, এটাই। না ওই যে পরিচয়টা বললাম, এখন তো চিফ বিরিয়ানি সেলসম্যান। হ্যাঁ, এতদিন কি হয়েছে, 15 বছর ধরে আমরা বিরিয়ানি শুধু বানিয়েছি। ভেবেছিলাম যে লোকজন যেরমভাবে ওয়ার্ড অফ মাউথে যাবে সেইভাবে। তারপরে গিয়ে একটা সময় দেখলাম যে না, নতুন যে জেনারেশন আসছে তারা ঠিক ওয়ার্ড অফ মাউথে ভরসা করে না, তাদের জন্য হয়তো বিয়ন্ড ওয়ার্ড অফ মাউথ কিছু জায়গায় যেতে হবে। সেই জায়গা থেকেই বেসিক্যালি একটা রিলের কনসেপ্ট, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা মার্কেটিং এজেন্সি চালাই বলে সেখান থেকে কিছুটা আইডিয়া ছিল যে কীভাবে কমিউনিকেশন করা যায়। বাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয় যে রেস্টুরেন্ট বিজনেস ইজ আ ভেরি বোরিং বিজনেস। সো ইফ ইউ আর স্টাক ইন টু দ্য কিচেন অ্যান্ড এভরি ডে লাইক সার্ভিং, there is satisfaction at the end of the day, but ফান ব্যাপারটা ছিল না। প্লাস আমাদের স্টাফরাও সেই একই কাজ প্রতিদিন। So now everyone has certain challenges. So everyone is happy. We are happy. That's it. মানে আমরা জায়গাটাকেও চেষ্টা করেছিলাম একটু হ্যাপিনেস বাড়ানো। That's the only thing. এখন ইয়ার স্টাফ আমরা প্রত্যেকেই বিকজ অনলাইন ওদেরকে এত দেখছি, তো সবার সাথে একটা সর্ট অফ পরিচিতি হয়ে গেছে, এরকম একটা সামওয়্যার দ্য নোন ফ্যাক্টরের মতন। সো হাউ ডাজ ইট রিফ্লেক্ট অন দ্য স্টাফ দেমসেলস? মানে ওরা নিজেদেরকে ভেবেছে এরকম ওই পপুলারিটিটা, লোকে নিশ্চয়ই পরিচয় মানে চিনতে পারছে রাস্তাঘাটে। হ্যাঁ আসে কাস্টমার এসে তাদের সঙ্গে সেলফি তুললে। সো দ্যাটস আ গ্রেট থিং। মানে আমার মনে হয় যে আমরা যারাই ব্যবসা করি, বছরের পর বছর একই রকম একই গতে ব্যবসা করে যাওয়ার থেকে ইফ উই আর কামিং আউট উইথ সার্টেন থিংস দ্যাট অ্যাকচুয়ালি এনকারেজেস পিপল, যে হ্যাঁ মানে আমার প্রথম জীবনটা আমি সফটওয়্যারে কাটিয়েছি বলে আমি জানি যে প্রতিদিন এক কাজ করে যাওয়াটা খুব বোরিং। তো সেটা রেস্টুরেন্টেও তাই। হ্যাঁ, আনটিল অ্যান্ড আনলেস ইউ ইনোভেট, বাট কিন্তু কি হয়, একটা ফিক্সড রেস্টুরেন্ট হয়ে গেলে তো আমরা প্রতিদিন ইনোভেট করতে পারি না। সো ইনোভেশনের একটা টাইম লাগে, বাট হোয়াট উইল ইউ ডু? মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি সার্ভ করছো, সেই একই খাবার দিচ্ছ, সেই কেমন লাগলো স্যার, এর বাইরে গিয়ে আর কিছু করা যেতে পারে কি? নাও এভরিওয়ান এনজয়েস। মানে আমার স্টাফেরা মানে যথেষ্ট এক্সাইটেড। বেশ কিছুদিন শ্যুট না হলে তারা বলে স্যার কবে হচ্ছে, আবার কবে হবে। অন্যান্য আউটলেট থেকে বলে আচ্ছা আপনি সবই ওখানে করে ফেলছেন, এখানে কেন করছেন না, এই ধরনের কমপ্লেন, নতুন ধরনের চ্যালেঞ্জেস। ভালোই হচ্ছে ব্যাপারটা। তো ধরো যখন when you first started এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে ফোকাস করে একটা কিছু বানানোর, তখন হাউ ডিড দ্য স্টাফ রিঅ্যাক্ট? তখন প্রথমেই তো ওইটা আসেনি আশা করছি। ওয়েল মানে আমি কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা অন্য লোকেদের জন্য করেছি, যখন সেটা নিজের জন্য করতে এলাম হ্যাঁ ডেফিনেটলি লোকজন প্রথমে বুঝতে পারেনি, কিন্তু কি হয় যখন মানে
there are certain advantage of being a owner of a business. সেইটা কিছুটা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপার থাকে। দ্যাটস হোয়াট আই হ্যাভ টেকেন অ্যাকচুয়ালি। আমি প্রথমে খুব একটা ওরা বুঝতেও পারছিল না যে কি হচ্ছে ব্যাপারটা। একজনকে বলছি এখানটা দাঁড়াতে, একজনকে বলছি ওখানটা একটু হাসতে, অ্যান্ড দ্যাটস হোয়াট দে আর ডুইং। যেহেতু আমরা মোবাইলে শ্যুট করতাম সেরকম মানে ইট ওয়াজ নেভার লাইক আ বিগ টাইম শুটিং থিং হ্যাপেনিং, তো ইটস ফান অনলি। তো ইনিশিয়ালি দে হ্যাভ নট অ্যাকচুয়ালি রিয়েলাইজ যে কী হচ্ছে। যখন এগুলোর মানে ইনফ্যাক্ট আমাদের প্রথম যে রিলটা আমরা বানিয়েছিলাম আই থিঙ্ক লাস্ট ইয়ার, দ্যাট হ্যাজ গন টু প্রবাবলি মোর দ্যান 8-9 মিলিয়ন। সো পিপল হ্যাভ স্টার্টেড কামিং অ্যান্ড দে স্টার্টেড রিকগনাইজিং, তো ব্যাপারটা বেশ একটা মজার হয়ে গেল। বাট সি হ্যাংলা থিওরিয়াম ইজ অল অ্যাবাউট ফান, মানে এরকম নয় যে এতদিন আমরা রিল বানাতাম না তা বলে কী আছে। তো তার মধ্যেও অনেক কিছুই হতো যে এগুলো হয়তো কিছুটা ক্যামেরার পেছনে হতো, তা এখন তারই কিছু পোর্শন হয়তো ক্যামেরার সামনে চলে আসছে। তো সেরকম হ্যাঁ, তবে হ্যাঁ আই এম ভেরি লাকি ইন দ্যাট ওয়ে যে আমার স্টাফেরা মোটামুটি দে হ্যাভ কাইন্ড অফ স্পোর্টিংলি এগ্রিড টু ডু দ্যাট। কেউ খুব একটা তাই নিয়ে খুব একটা তাদের আপত্তি নেই আর কি। হ্যাঁ, তো এই হ্যাংলা থিওরিয়ামের স্টার্টিংটা কত বছর, কিভাবে? You said you were in software, so what was the journey from there to building হ্যাংলা থিওরিয়াম? সো আমরা স্টার্ট করেছিলাম 15 বছর আগে, 15 years. In fact 24th of this month we have completed 15 years. Congrats. Thank you. যখন শুরু করেছিলাম অ্যাকচুয়ালি মানে এখন আমরা বিভিন্ন বিজনেসকে বলি কিভাবে বিজনেস ডেভেলপ করতে হয়, কিভাবে বিজনেস প্ল্যান করতে হয়, how to make a big Excel sheet, do market research, আমরা কোনোটাই করি নাথিং। ইটস জাস্ট আমরা কিছু তিন বন্ধু মিলে আড্ডা মারতে মারতে উই জাস্ট ডিসাইডেড দ্যাট লেটস ডু সামথিং। প্রত্যেক বাঙালির মতো আমাদের মনে হয়েছিল যে A is that we will be back in Kolkata, B is that whatever we do we have to be independent, আমরা চাকরি করবো না। তো সেটা একটু লেট রিয়েলাইজেশন, মানে এরকম নয় যে মানে we started হ্যাংলা থিওরিয়াম when we were in mid-30s or probably late 30s. তো এখন মনে হয় যে আরও আগে করলে হয়তো বেটার হতো, বাট ওকে ফাইন, আমরা মানে উই আর হ্যাপি। বাট সামওয়্যার ইট হ্যাজ স্টার্টেড জাস্ট লাইক দ্যাট, মানে কোনো প্ল্যান ছিল না, কিছু না, জাস্ট ওয়ান্টেড টু মেক বিরিয়ানি, দ্যাটস ইট। ওয়ান্টেড টু মেক বিরিয়ানি, বাড়িতে বানাতাম, লোকজন খেয়ে খেয়ে বোর হয়ে যেত যে আর কতবার খাবো, এর বাড়িতে গেলেই বিরিয়ানি খাইয়ে দেয়। তো এবার ভাবলাম যে শুধু আমার বন্ধুদের উপর টর্চার কেন করবো, সবাইকে করবো। তো মোরাললেস ওটাই আর কি, মানে এরকম হ্যাঁ, মানে খুব বিউটিফুল লাগে এখন ভাবলে, কিন্তু যখন শুরু করেছিলাম নেভার রিয়েলি প্ল্যান যে আমরা এই করবো ওই করবো, এটা হবে ওটা এরকম। ধরো মানে একটা স্টেবল চাকরি ছেড়ে এই প্লাঞ্জটা যে তোমরা ডিসাইড করলে নেবে, তো তখন হোয়াট ওয়াজ দ্যাট লাইক? না, আমাদের খুব একটা ড্রামাটিক ডিসিশন কারুর ছিল না। সো উই জাস্ট ওয়ান্টেড টু কুইট আওয়ার জব। আমি যতদিন চাকরি করেছি আই ওয়াজ ভেরি হ্যাপি, মানে এরকম নয় এখন আমি বলতেই পারি যে আমি খুব কষ্টকর চাকরি, না, আমার চাকরিতে আমাকে 20 দিন ট্রাভেল করতে হতো। আমার পজিশন বলো বা আমার চাকরির প্রোফাইলটাই ওরকম ছিল যে আই হ্যাড টু ট্রাভেল আ লট, অ্যান্ড দেন সেটাতে আই গট ইউজ টু ইট অ্যান্ড আই লাভড ইট এভরি বিট অফ ইট। মানে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ফেজ আমি খুব এনজয় করেছি, তো চাকরি জীবনটাও খুব এনজয় করেছি। আর এরকম নয় যে আমরা হঠাৎ করে একদিন সবাই মিলে চাকরি ছেড়ে দিলাম, অতটাও ড্রামাটিক ছিল না ব্যাপারটা। বাট হ্যাঁ, একজন করে ছেড়েছি। আমরা 3 বন্ধু মিলে ডিসাইড করেছিলাম। সো আই ওয়াজ দ্য লাস্ট পারসন, বাট মাই টাইমিং ওয়াজ ভেরি রং, সেটা এখন মনে হয়। কারণ আমি ফাইনালি আমার যখন পুরোপুরি চাকরিটা ছেড়েছিলাম তার ঠিক 1 মাস পর থেকে কোভিড শুরু হয়েছিল। সো হ্যাঁ, তো দ্যাট ওয়াজ নট আ ভেরি হ্যাপি ফেজ। যখন হঠাৎ করে, আর স্পেশালি যখন তোমার ফ্যামিলিতে কোনো দিন কেউ ব্যবসা করেনি, দেন ইট বিকামস আ বিট ডিফিকাল্ট। ওই মেন্টাল স্টেবিলিটিটা তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাভিং সেড দ্যাট, ওয়ান থিং was always there, যে
এই যে দ্য ফান অফ হোয়াট এভার ইউ আর অ্যাকচুয়ালি প্রবাবলি everyone is seeing in those reels, that fun part was always there in the organization. So আমাদের মধ্যে আড্ডা, গান, you know, like adventurous জিনিসপত্র করা, একটু খাবার নিয়ে এক্সপেরিমেন্টেশন, এইগুলো কোনোদিন বন্ধ হয় না। সো প্রবাবলি দ্যাট ওয়াজ সামথিং। আর হ্যাঁ, মানে যে কোনো জিনিসই ছেড়ে দেওয়া ডিফিকাল্ট, মানে ছেড়ে দেওয়া বা ছেড়ে যাওয়ার থেকে, এগুলোর থেকে সবসময়, মানে সে একটা যে কোনো রিলেশনই হোক না কেন, হ্যাঁ, তো চাকরিও একটা রিলেশনই ভাবি আমি। তো সেই রিলেশনটাকে পুরোপুরি কাট অফ করাটা ওয়াজ আ বিট ডিফিকাল্ট। মানে ওয়ান্স ইউ গেট ইউজ টু গেট আপ ইন দ্য মর্নিং, অ্যালার্ম ক্লকে, তারপরে তোমাকে শেভ করতে হবে, তারপরে তোমাকে প্রপারলি ড্রেস করতে হবে, অ্যান্ড আনফর্চুনেটলি আই ওয়াজ ইন সাচ আ পজিশন যেখানে আমাকে I had to dress properly, I had to be formal. এই সব কিছুর মধ্যে কোথাও না কোথাও একটা দমবন্ধপনা তো ছিলই। তো হ্যাঁ, তো এখন আই এম ফাইন, মানে আমার ইচ্ছা হলো আমি একটা জিন্স আর টি শার্ট পরে বেরিয়ে যাবো, আমি বেরিয়ে যেতে পারি। আমার ইচ্ছা হলো যে আমি শেভ করবো না, তো আমি করবো না। সো দিজ আর ফ্রিডম দ্যাট আই এম এনজয়িং এভরি বিট অফ ইট। এরকম নয় যে আমি আগের ফেজটা খুব দুঃখ পেয়েছি, একদমই না। বাট হ্যাঁ, ওই রিলেশনশিপ একটার পর একটা হচ্ছে আর কি, এই রিলেশনশিপটাও এনজয় করছি। তো ধরো স্টাফের কথা বললাম, বাট বাড়ির লোকের মানে হোয়াট ওয়াজ দ্যাট রিঅ্যাকশন, লাইক তুমি চাকরি ছেড়েই ব্যবসায় নামবে? বাড়ির লোকেদের কাছে ব্যাপারটা খুব একটা ভালো ছিল না। বাড়ির লোকেদের, হ্যাঁ, এখন মানে লুকিং ব্যাক, আমার মা এখনও ঠিক মেনে নিতে পারে না যে আমি পুরোপুরি ব্যবসা করি। মা স্কুলের টিচার ছিলেন, কোনো ছাত্রী জিজ্ঞাসা করলে এখনও বলেন না, না ও ইঞ্জিনিয়ার, মানে রেস্টুরেন্ট ব্যবসা শুধু করে না। বাট হ্যাঁ, মা গট ইউজ টু ইট। বাকি দেখো, মানে কলকাতায় একটা জিনিসের কোনো অভাব নেই, সেটা হচ্ছে ক্রিটিসিজম আর ওপিনিয়ন। সো আমি যখন বিদেশে চাকরি করতাম, যখন বিদেশের চাকরি ছেড়ে হঠাৎ করে ইন্ডিয়া ফেরত চলে এসেছিলাম, তখনও প্রচুর লোকের ওপিনিয়ন ছিল, ক্রিটিসিজম ছিল। আমি যখন হঠাৎ করে মাইক্রোসফট ছেড়ে দিয়ে ওপেন সোর্সে চলে গিয়েছিলাম, তখন মানুষের প্রচণ্ড রকম ক্রিটিসিজম ছিল। তো আই গট ইউজ টু ইট। হ্যাঁ, তো সেই জন্য ওটাকে কোনো বদারেশন আমার মনে হয় না। কারণ আমি যদি ওদের জায়গায় থাকতাম, আমিও হয়তো তাই বলতাম। জানি না, আমি বলি না নর্মালি, কিন্তু জানি না, হয়তো বলতেও পারতাম যে বেশ তো ছিল ভালো, হ্যাঁ, এই দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এটাই ভালো, সেখান থেকে গিয়ে বিরিয়ানি বানানোটা অতটা ভালো না। বাট ওগুলো নিয়ে খুব একটা বদার হই না। তো এই মানে ইউ অলসো রান আ মার্কেটিং এজেন্সি, রাইট? হ্যাঁ। সো মানে হোয়াট কেম ফার্স্ট, দ্য এগ অর দ্য চিকেন, মানে এরকম ব্যাপার? না না, এরকম কিছু না, মানে এভরিথিং কামস লাইক সিকোয়েন্সিয়ালি। যখন ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড টু ডু বিজনেস, তো আমি বিজনেস শুরু করলাম। হ্যাংলাথেরিয়াম করতে করতে আমার মনে হলো যে একটা এমন হয়তো সময় আসতে পারে যখন কন্টেন্ট ক্রিয়েটার্স এবং ইনফ্লুয়েন্সার্স, এই ইকোসিস্টেমটা খুব ফ্লারিশ করবে। সো উই স্টার্টেড আ প্রজেক্ট কল্ড ফুডকা অ্যাট দ্যাট টাইম। তো সেটা সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছিল যে আচ্ছা না, আমার একটা এজেন্সির দরকার। সো দ্যাটস হাউ আই গট in touch with an agency, and that agency came to me and they said that why don't you become a partner? So I become a partner. আমি ভীষণ ইম্পালসিভ, হ্যাঁ, মানে আমি মানুষকে কখনোই বলি না এরমভাবে কাজ করো, কিন্তু আমি খুব ইম্পালসিভ। আমাকে যদি কেউ বলে যে তুমি এটার একটা পার্ট হবে, তো ইফ আই লাইক দ্যাট পারসন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, আমি হয়ে যাই। সো তার প্রোজ কনস, তার এক্সেল শিট, ওগুলো ম্যাটার করে না। যেটা আমাকে টানে আমি সেটার মধ্যে ছিল। আমার টি শার্ট বানাতে ইচ্ছা হলো, হঠাৎ মনে হলো আচ্ছা বাংলা টি শার্ট নেই, চলো বম্বেড বানাই। সো দ্যাটস হাউ এভরিথিং স্টার্টেড। মানে আমাদের মানে আমার ওই আই থিঙ্ক কোনো এক বন্ধু আমাকে বলেছিল যে পেহলে কুদ যাও উসকে বাদ দেখনা। তো আমার মনে হয় যে কোটা খোঁড়া হচ্ছে, তো ঢুকে তো পড়ি, জাম্প তো দিয়ে দিই, তারপরে দেখা যাক কী হয় আর কি। ফেলিওরের কোনো ভয় নেই আমার। আই হ্যাভ সিন আ লট অফ ফেলিওরস ইন লাইফ। হ্যাঁ, মানে অতএব ওইগুলো নিয়ে ভাবিও না যে যদি না হয়, না হলে হবে না,
দ্যাটস ফাইন। বাট ইউ সিম টু হ্যাভ লাইক আ মাইডাস টাচ অন এভরিথিং, মানে তুমি যেটাই ধরছো শোনা হয়ে যাচ্ছে, এরকম না, একটা ব্যাপার সোনাটাকে তো কি আছে। তুমি কি দিয়ে ডিফাইন করবে? সোনাকে যদি তুমি বলো যে উইথ রেভিনিউ আমি ডিফাইন করব, তাহলে হয়তো সোনা কোনোটাই হয় না। হ্যাঁ, যদি বলো যে হ্যাঁ ফেম টু সাম এক্সটেন্ট, ইয়েস ইট হ্যাপেন্স। আর আমার মনে হয় এখন অন্তত অ্যাটলিস্ট দিস ফেজ অফ মাই লাইফ what I have realized is whatever you do, if you do it with passion and with a lot of love, that is bound to be successful. মানে আমার মনের মধ্যে খিচখিচ করছে অথচ আমি একটা জিনিস করছি, সেটা যে কোনো ফিল্ডে যে কোনো জিনিসের মধ্যেই আমার মনে হয় দ্যাট বিকামস আ বিট ডিফিকাল্ট, যে এটা হবে কি হবে না, আমার মধ্যে একটা আনসার্টেনিটি। আমার ওসব নেই, মানে আই রিয়েলি ডোন্ট ফিল যে হ্যাঁ এটা না হলে কি হবে, এটা ভাবি না। হ্যাঁ, ইটস নট আ গুড থিং, মানে আমি যদি এখন থিওরিটিক্যালি বলি ইটস নট আ গুড থিং। আমার মনে হয় সবারই একটু ক্যালকুলেটিভ হওয়া উচিত, আমি হয়তো ক্যালকুলেটিভ নয়। হ্যাঁ, সো হ্যাঁ আই এম এক্সট্রিমলি ফর্চুনেট যে হ্যাঁ থিংস হ্যাভ ফলেন ইন প্লেস। যেরমভাবে চেয়েছিলাম আমি কোনো দিন ভাবিনি, বা রাদার মানে যখনই আমি আমার বন্ধুদেরকে প্রেজেন্ট করতাম যে হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাংলাথেরিয়া, I always started with this, that one fine day if we ask 10 people in Kolkata যে তোমার ফেভারিট 5টা রেস্টুরেন্ট বলো বা 10টা রেস্টুরেন্ট বলো, তার মধ্যে হ্যাংলাথেরিয়াম থাকা উচিত। অর আমি যদি 10 জনকে জিজ্ঞাসা করি, অ্যাটলিস্ট 8 জন তার মধ্যে আমাদের নামটা জানবে। বাট আই হ্যাভ নেভার, মানে হয়তো ওটা করলে বেটার হতো যে আমি যদি একটা বাজেট সেট করে ফেলতাম, এটা রেভিনিউ টার্গেট সেট করতাম যে হ্যাঁ এটা আমরা রিচ করব। দ্যাট ওয়াজ নেভার আ টার্গেট। আওয়ার টার্গেট ওয়াজ টু মেক ইট আ পপুলার নেম, মেক ইট এই the Kolkata food scenario is surrounded by some big names when it comes to biryani, তো আমাদের নামটাও কোথাও একটা চলে যাবে। তো দ্যাট ওয়াজ দ্য এম। তো সেই জায়গার থেকে মনে হয় হ্যাঁ ঠিক আছে, দ্যাট হ্যাজ সামওয়ে অ্যাচিভ। নেক্সটটা কি অ্যাচিভ করবো আমি নিজেও জানি না। হ্যাঁ, তো বাট হ্যাঁ ওই আর কি, যা ভালো লাগে করে ফেলি, হয়ে যায়। অনেক কিছুই হয়েছে যেগুলো হয়নি, তাই জন্যে হয়তো কেউ বলে না সেগুলোর ব্যাপারে। অনেক কিছুই করেছি যেগুলো হয়নি, এগুলো নিয়েই লাইফ আর কি। তো এই যে ধরো তুমি পপুলারিটির কথা বললে বা ওই একটা নোন ফ্যাক্টরের যে জিনিসটা বললে, এখন তো ধরো সবার ব্যাপারে বললাম, বাট তুমি পার্সোনালি এখন তো তুমিও স্টার। হ্যাঁ, মানে অনেক মোটামুটি সবাই চেনে। এখন আমি কাউকে বললে তোমার নাম না জানলে তোমার মুখটা তো 100% চেনে। তুমি বিরিয়ানি প্লেট নিয়ে লাফিয়ে পড়ছো, বাচ্চা বুড়ো আই থিঙ্ক সবাই অ্যাট দিস পয়েন্ট তোমার মুখটি চেনে। তো ওই did you ever think that you would be, someone who's worked in software or someone who's working with a marketing agency? We generally aren't the people who are in front of the camera, but you are the person who is behind as well as in front of the camera. So tomar what is the difference between your experiences ওই দু সাইড থেকে, ক্যামেরার এপার ওপার থেকে? I'm extremely nervous in front of camera, মানে এই যে তোমার সামনে, আমার সামনে এখন ক্যামেরা রয়েছে, I'm very nervous. Apart from that না, actually কোনো ডিফারেন্স নেই। মানে I'm telling you from the bottom of my heart, fortunately I have seen people যারা সত্যিকারের সাকসেসফুল। মানে ফর এক্সাম্পল এই যে পপুলারিটি নিয়ে বলছি, পপুলারিটি যদি আমি দেখি, I have worked with a person named Mir Afsar Ali. I have never seen someone so popular than him. মানে আমি ইন্টিরিয়ার্সের ভেতরে গেছি, সেখানেও দেখেছি দ্য কাইন্ড অফ পপুলারিটি দ্যাট হি হ্যাজ, অ্যান্ড উইথ দ্যাট দ্য কাইন্ড অফ হিউমিলিটি যেটা ওর মধ্যে আছে। তো একটা জিনিস যখন মানে এই সমস্ত মানুষের ভেতর থেকে গিয়ে আমরা যখন বসে আড্ডা মেরেছি, আমার মনে হয়েছে এই মানুষটার মধ্যে তো কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, কেন চেঞ্জ হয়নি তার কারণ একটু ফিলোসফি। হ্যাঁ, মানে সেটা এখন বললে হয়তো একটু অদ্ভুত লাগবে, বাট আই হ্যাভ সিন ফিউ অফ মাই ভেরি ক্লোজেস্ট পার্সন ডাইং। হ্যাঁ, এবং দে হ্যাভ রিচড ডিফারেন্ট লেভেল অফ সাকসেস ইন দেয়ার লাইফ, বাট ওয়েন আ পার্সন ডাইজ কোনোটাই সঙ্গে যায় না, তাই না? ইট ওয়াজ, তো আমারও মনে হয় এগুলো সব লাইফের এক একটা ফেজ। হ্যাঁ, ট্রুলি স্পিকিং
a marketing person, his brand is getting popular, that's a good enough thing to be motivated. হ্যাঁ, এবার সে কতটা পপুলার হচ্ছে কি হচ্ছে না এটাকে নিয়ে যদি আমি এখন হিসাব করতে বসে যাই, then it becomes very very difficult for me to live actually. আমি প্রচুর মানুষকে দেখেছি যারা অ্যাটলিস্ট এই they are into the business of fame and you know like কে কি কমেন্ট করলো, আমার কতগুলো ফলোয়ার হলো, কতগুলো লাইক হলো, এই যে একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছে মানুষ, সেটাতে আমি কোনোদিনই ঢুকবো না। তার কারণ আমি সত্যিই জানি না আমার কজন ফলোয়ার বা আমার কি, আমি what I am extremely interested যে এটার থেকে আমার বিজনেস কনভার্সন কি হচ্ছে। If people are feeling nice, people are feeling happy, all I want to give them, দেখো সার্ভিং ফুড ইজ নট জাস্ট ফুড, তো আমি তো আরও তার সঙ্গে অনেক কিছু দিই। আমি তার সঙ্গে অ্যাম্বিয়েন্স দিচ্ছি, আমি তার সঙ্গে একটা এক্সপিরিয়েন্স দিচ্ছি, আমি শুধু তার মধ্যে ফান ব্যাপারটা আনতে চাই। মানুষ ইজ এত কেন সবসময় টেনশন হবে, সবাই দেখছি মুখ কুঁচকে আছে, সবার ভুরু কুঁচকে আছে, সবাই কিছু না কিছু নিয়ে চিন্তা করছে, তা চাই কেউ কোনো নিয়ে চিন্তা করবে না। The time that they enter Hanglatherium and the time that they leave, এইটুকুনি সময় তাদের মনে আর কিচ্ছু থাকবে না, খাবে, গল্প করবে, আড্ডা মারবে, হাসবে, এইটুকুই। হ্যাঁ, এবার তাতে আমার কি ফেম হলো না, হ্যাঁ, বাট হ্যাঁ ক্যামেরার সামনে যখন দাঁড়াই ডেফিনেটলি আজকাল মানে আমি সব মানে তারা হচ্ছে নমস্য ব্যক্তি যারা ক্যামেরার সামনে দিনের পর দিন দাঁড়িয়ে অনেক কিছু করে বেড়াচ্ছে। আমি এখনও বাট সি দিস ইজ আ ট্রেন্ডিং থিং না, এই রিল ফিল। আমি ওয়েট করে আছি কখন এই ট্রেন্ডটা চেঞ্জ হবে এবং আমরা আবার অন্য কোনো মার্কেটিং টেকনিক নিয়ে ভাববো রিলের বাইরে গিয়ে। সো দ্যাট উইল বি লাইক ছুটি 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 আমার ছুটি টাইপের মোমেন্ট। হ্যাঁ, তো সেটা তো হবে একদিন না একদিন, তো এই আর কি। Hanglatherium as a brand, do you think it is more known for your face than food at this point? That's not what I really want it to be, but you know what, there are multiple brands which are known with certain faces. হ্যাঁ, মানে আজকে মানে এটা তো সেটা তো ব্র্যান্ডিং এর ভেতরে ঢুকে যাব আমি, কিন্তু but if you really know certain brands, they're associated with certain faces. তো আমি যতই ডিনাই করি না কেন, Hanglatherium is my brand, রাইট? আজকে যদি অঞ্জন চ্যাটার্জি বলেন যে না আই এম নট আ পার্ট অফ ও ক্যালকাটা, সেটা তো নয়। মানে দ্য মোমেন্ট আমি ভাববো ও ক্যালকাটা, আমার মাথার মধ্যে কোথাও না কোথাও অঞ্জন চ্যাটার্জিটা আসবে। আমি যদি কোনো দিন ব্লু পপি থাকালি ভাবি, আমার মাথার মধ্যে ডোমাদির মুখটা চলে আসে। সো আমরা ইনসেপারেবল। হ্যাঁ, অফকোর্স দের আর রেস্টুরেন্ট যেখানে মালিককে কেউ চেনেই না, আমি ওরকম নই। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্যাট পারসন যে হাইড করে রয়েছে। আই ওয়ান্ট টু ফেস দ্যাট। আই হ্যাড অলওয়েজ বিন দ্যাট। হ্যাংলাথেরিয়ামের ইনসেপশন থেকে মানে ইফ আই রিকালেক্ট, আমি আমার সঙ্গে মীর আফসার আলীর আলাপই হয়েছে, আমি খাবার ডেলিভার করতে গিয়েছিলাম ওর বাড়িতে, বিকজ আমার কাছে ডেলিভারির ছেলে ছিল না, আমরা তখন ডেলিভার করতে যেতাম। আমার সঙ্গে রুকসানা কাপাডিয়ার আলাপ হয়েছিল, বিকজ আই ওয়ান্টেড টু ডেলিভার ফুড। আমি ওর বাড়িতে ফুড ডেলিভারি করতে গিয়েছিলাম, দিয়ে বলেছিল ইভেন আমি নাম নেব না, এক খুব বিখ্যাত মানুষের কাছে আমি ফুড ডেলিভারি করতে গিয়েছিলাম, সে আমার 5 টাকা টিপও দিয়েছে এবং আমি সেটা রেখে দিয়েছি। সে এখনও আমাকে বলে আমি তোমাকে 5 টাকা টিপ দিয়েছিলাম। আমার না একটু বেশি দিলে আরও ভালো লাগবে। তো আই ওয়াজ অলওয়েজ দেয়ার। এবং শুধু আমি নই, আমি আমার বাকি যারা বন্ধু, এদের সবার সঙ্গে একটা মানে অ্যাটলিস্ট পুরনো যারা আমাদের কাস্টমার, তারা সবাইকে চেনে। হ্যাঁ, হ্যাংলাথেরিয়ামের জন্মদিনে আমাদের কাস্টমাররা ফুল নিয়ে আসে, কেক নিয়ে আসে। আই ডোন্ট থিঙ্ক যে কলকাতায় এরকম কোনো রেস্টুরেন্ট আছে যেখানে এই জিনিসটা হয়। সো উই ওয়্যার অলওয়েজ দেয়ার। হ্যাঁ, আজকে রিলের থ্রু দিয়ে যেটা হয়েছে, হ্যাঁ, দ্য জেন জি অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম টু নো দ্যাট ওকে দের ইজ আ ম্যাড ম্যান হু অলসো ওয়ার্কস, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাস্টমাররা সবাই আমাকে চেনে এবং আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। মানে আমি কোনোদিনই ওই পেছন দিকে বসে শুধু টাকা গুনবো ওই ব্যাপারটা তো থাকে না। মানে
আই নো সাম পিপল হ্যাভ ইভেন সেড যে ওই ব্র্যান্ডের মালিককে কেউ চেনে না, তাহলে কি ওই ব্র্যান্ডটা চলে না? অফকোর্স চলে, বাট ওর ব্র্যান্ডের মালিকের এটা অপশন যে ও ভেবে নিয়েছে যে আমাকে কেউ চিনবে না। আমি তো সেভাবে নই, আমি তো রাস্তার ধারে শুরু করেছিলাম 5 ফিট বাই 8 ফিটে। আমি নিজে রান্না করে করে সার্ভ করতাম। তো একটা কোথাও কেটারিং হচ্ছে, আমরা নিজেরাই গেছি, আমরা নিজেরাই সার্ভ করেছি। ডেলিভারি দিতে যাচ্ছি কে? আমি যাচ্ছি, আমার বন্ধু যাচ্ছে। তো আমরা তো কোনোদিনই ওই ব্যাপারটা নিয়ে, ওই অ্যাটিটিউডটা নিয়েও থাকিনি যে আমরা পেছনে থাকবো। তো হ্যাঁ, এখন রিল হ্যাজ মেক মি দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড, বাট ইয়েস, দ্য সোল অফ দ্য ব্র্যান্ড প্রবাবলি আমরা সবাই সেটা চিরকালই ছিলাম, থাকবো। দ্যাট ইজ অ্যামেজিং। স্পিকিং অফ ব্লু পপি, Yeah. তো আমি যখন আজকে তোমাকে জিজ্ঞেস করেছিলাম বিফোর দ্য শুটিং তুমি কি খাবে, আমি তো মাথায় ছিল যে আজকে আমরা হ্যাংলা থেরিয়ামের বিরিয়ানি খাচ্ছি, কিন্তু তুমি বললে রাস্তার সাইডে ডিম পাউরুটি খাবে। মানে আমি তো একটু জাস্ট টেকেন অ্যাব্যাক হয়ে গেলাম যে এরকম রিকোয়েস্ট আমার কেউ করেনি। আমাকে বললো আমার 5টা ফেভারিট ফুড কি কি হবে, তো এরকম একটা কোশ্চেন তার মধ্যে যদি আমাকে রোড সাইড ডিম পাউরুটি বলে, আমি তো সেটা আনতে পারিনি তোমার জন্য আজকে দুপুরবেলা। না, সেটা আমি খেয়েছি আজকে, সেটা অসুবিধা নেই। গ্রেট। আমরা আজকে ব্লু পপি থেকে আনিয়েছি তোমার ফেভারিট। লাভলি। তো আই থিংক বিকজ উই হ্যাভ দ্য মেনস, হ্যাঁ, তুমি বলো তুমি কি অর্ডার করেছো। এটা হচ্ছে পোপোজ রাইস। গ্রেট। সো এটা this dish is very very মানে পপুলার অফকোর্স, কারণ আমাকে ডোমাদি যেটা বলেছেন, ডোমাদির বাবা এটা ডোমাদিকে বানিয়ে দিতেন তাড়াতাড়ির মধ্যে। আমি এটা কপি করার চেষ্টাও করেছি অনেকবার, মানে আমার একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল এবং আমি বহুবার কপি করে ডোমাদিকে বলেছি, ডোমাদি দেখো কেমন হয়েছে। তো আমি খুব ব্ল্যাটেন্টলি কপি করি, আমি যাদের মনে হয় যে খাবারটা ভালো লাগলো আমি সেটা কপি করার চেষ্টা করি, তো এটাও করেছি। তারপরে দেখলাম যে মানে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর এরা আলাদাই হয়, এদেরকে ছেড়ে দেওয়াই ভালো। তো ডোমাদির জায়গাটাতেই থাক, আমি ডোমাদিজ রাইস করতে পারি, বাট পোপোজ রাইস ইজ রিজার্ভড টু ডোমাদি। আমরা স্টার্টার একটা কিছু অর্ডার করি তাহলে, বিকজ টু উই নিড সামথিং টু ক্যান উই হ্যাভ দ্য মেনু প্লিজ। তো আরেকটা আমাদের সাথে কি আছে পোপোজ রাইসের সাথে? হোয়াট ডু উই হ্যাভ? এটা চিলি পোর্ক আছে। অফ কোর্স, বিউটিফুল। তো গ্রেট। মানে অ্যাকচুয়ালি আমি এটা শুধু খেতে পারি, কিন্তু আমার মনে হলো যে হ্যাঁ, একটা হ্যাজ টু বি সাম। থ্যাংক ইউ। ক্যান আই অর্ডার ফর ইউ? শিওর, প্লিজ। গ্রেট। ফিশ? হ্যাঁ, একদম ভীষণ। Can we get the Asian chili fish? Thank you. এশিয়ান চিলি ফিশ প্যান ফ্রাইড, Pan fried. লাভলি, খুব ভালো, একটা sticky দারুণ। বেশ সসি একটা। কলকাতা চাইনিজ একটা অসাধারণ জিনিস তো এটা। তোমার মানে ওকে honestly মানে we know you as the biryani guy, Right. কিন্তু biryani versus other cuisine from Calcutta, তোমার genuine appreciation for মানে সেটা কিসের জন্য? আমি না খুব মানে আমার মানে আমি সর্বভুক এবং স্বল্পভুক। হ্যাঁ, স্বল্পভুক মানে স্বল্পাহারী এবং সর্বভুক, মানে এই সত্যজিৎ রায়ের সিনেমার ডায়লগ যদিও। বেসিক্যালি আমি সমস্ত কিছু খাই এবং আমি এনজয় করি না এমন জিনিস খুব কম আমি পেয়েছি এখনো পর্যন্ত। সো এভরিথিং হ্যাজ ইটস ওন প্লেস। হ্যাঁ, কলকাতার মতো এত ভ্যারাইটি অফ ফুড সারা ইন্ডিয়া তো ছেড়েই দাও, সারা পৃথিবীতে আমি কোথাও দেখিনি। হ্যাঁ, এত ভ্যারাইটি, মানে একদিকে আমি পিওর ভেজিটেরিয়ান জৈন ফুড পাচ্ছি, একদিকে আমি লিট্টি চোখাও পাচ্ছি, আবার রাজস্থানি ফুড পাচ্ছি, আমি ভীষণ ভীষণ আওয়াদি বিরিয়ানি পাচ্ছি, আমি ভীষণ ভালো ইউরোপিয়ান কুইজিন পাচ্ছি, এখন প্রচণ্ডভাবে জাপানিজ, কোরিয়ান এই ধরনের কুইজিনের আসছে, মেক্সিকান কুইজিন এখানে এসছে। সো এভরিথিং আই লাইক, বাট আই থিঙ্ক যদি আমি একটাকে সিঙ্গল আউট করে দিই, অ্যাপার্ট ফ্রম মিষ্টি, মিষ্টি ইজ এ সেপারেট চ্যাপ্টার, যেটায় আমার হয়তো ইনডেপথ নলেজ নেই, একটা জিনিসকে যদি আমি সেপারেট আউট করে দিই, দেন ইট হ্যাজ টু বি চাইনিজ ফুড। সো ইন্ডো চাইনিজ ফুড বলতে আমরা যেটা বুঝি তার সৃষ্টি হচ্ছে কলকাতার থেকে, দ্যাট ইজ
that has actually started from Kolkata and then propagated across India. তো of course that has a culture by its own. মানে Absolutely. এইখানের যে নাম্বার অফ চাইনিজ রেস্টুরেন্ট এখানে আছে, the number of and the kind of variety, the different sauce, the different way of the methods of making Chinese, amazing, মানে আনবিলিভেবলি ভালো। আর মানে আমার কর্মসূত্রে বহুবার চায়নাতে যেতে হচ্ছে, তো আমি চীনে গিয়ে আমি বহু চিলি চিকেন খুঁজেও দেখেছি যে কোনো জিনিস এর ধারে কাছেও আসে না। ইনফ্যাক্ট আমার অফিসের 2 কলিগ ওরা এসছিল সাংহাই থেকে, আমি ওদের নিয়ে গিয়ে এখানে চিলি চিকেন খাইয়েছিলাম, দেবার ফ্লোর, অ্যাবসলিউটলি ফ্লোর, যে এইরকম খাবার। সো ইয়া, আই থিঙ্ক আ স্টার্টার ইজ হিয়ার। আমরা শিওর। start করি। হ্যাঁ, সরি আমার গন্ধ শোকা অভ্যেস আছে। নিশ্চয়ই, একদম। আমি খাবার এলেই প্রথমে শুঁকে ফেলি। থ্যাংক ইউ। ঘ্রাণেন অর্ধ ভোজনং বলে। একদম নিশ্চয়ই। শ্যাল উই স্টার্ট? একদম, একদম। থ্যাংক ইউ। খাবার প্লেটে থাকলে তারপরে আগে একটু হ্যাঁ। না খেয়ে just চিয়ার্স বললাম। চিয়ার্স। না, নড়তে চড়তে ভাইরাল কন্টেন্ট দিচ্ছ, ওই সেম ওই কন্টেন্টের মতনই হয়ে গেল। আমি তোমাকে চিয়ার্স করতে গেলাম, তুমি খেয়ে নিলে। That's very nice. স্পিকিং অফ চাইনিজ, তোমার কলকাতা হোয়াট ইজ ইয়োর গো টু স্পট? কিমফা। মানে এনি ডে কিমফা। এবার কলকাতার চাইনিজের সঙ্গে মানে আমি খুলি, আমি বলছি, তুমি বলতে থাকো। কলকাতার চাইনিজ যদি আমি বলি তাহলে আমাকে অ্যাকচুয়ালি ইটস নট চাইনিজ অনলি, বাট টিবেটান ফুড অলসো কামস, মানে খুব ভেরি ক্লোজ টু দ্য চাইনিজ ফুড, ওটাও একটা ফেভারিট। সো এখানে টিবেটিয়ান কোথায় জেনারেলি? ব্লু পপি ঠাকালি অফকোর্স, মানে দ্য ওজি প্লেস টু গো। মানে আমার হচ্ছে সুখে দুঃখে যে কোনো সময় যে কোনো মানে কিছু একটা হলো তো চলে গেলাম। মেনল্যান্ড চায়না আমার অসম্ভব ফেভারিট। মেনল্যান্ড চায়নাতে আমি মানে বেশ কিছু, আমি শিওর আমার মতো প্রচুর মানুষ আছে যারা জীবনের বেশ কিছু মুহূর্ত বা বেশ কিছু সিগনিফিক্যান্ট সময় তারা সেটাকে সেলিব্রেট করতে গিয়ে তারা মেনল্যান্ড চায়নাতে গেছে। হ্যাঁ, তো আমারও তাই। চাকরি পাওয়ার আনন্দ, চাকরি চলে যাওয়ার দুঃখ, সবই মেনল্যান্ড চায়নার সঙ্গে অ্যাসোসিয়েট। অ্যাকচুয়ালি প্রত্যেকটা রেস্টুরেন্টের সঙ্গে একটা মেমোরি জুড়ে থাকে আর কি। হ্যাঁ, মানে ট্রিঙ্কাসের সঙ্গেও কিছু মেমোরিজ আছে, পার্ক স্ট্রিটের সব এদিক ওদিক। এখন প্রচুর নতুন নতুন রেস্টুরেন্ট আসছে যেগুলো দেয়ার অল গুড অ্যাকচুয়ালি। নতুন রেস্টুরেন্টের মধ্যে তুমি রিসেন্টলি ডিসকভার করেছো এরকম, ইফ ইউ ক্যান I think the name is Yocho or something. পার্ক স্ট্রিটে। Park Street. Chef Orni করছে, that's amazing. Yours truly cafe, brilliant. Pratik is a good friend of mine, মানে ভীষণ ভীষণ পছন্দের একটা মানুষ, তার ক্যাফেজ খুবই ভালো। দ্য ওয়ে মানে ইজ লাইক ওর মনে হয় ওর কাছে গেলে যে এটা কেন ক্যাফে রিভলিউশন টাইপের শুরু করেছে আর কি, তো ইট ইজ গ্রেট। তো ওটাও ভালো লেগেছে। এছাড়া আমার মানে আমি অ্যাকচুয়ালি মানে এই ছোট ছোট ফুড জয়েন্ট যেগুলো খোলে, আমার এই মোমেন্টে হয়তো নামগুলো মনে আসে না, বাট প্রচুর এরকম আছে জাস্ট খুলেছে, 1 মাসও হয়নি, সেখানে গিয়েও আমি মানে আমি ট্রাই আউট করতেই থাকি। বাড়িতে একটা ব্যাপারই আছে, আমি বলেছি আমি খাই না, আমি R&D করছি। তো খাই বললে খাইটা তো ঠিক আছে, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি পুরোটাই নিজের লাইফ সমর্পণ করে দিয়েছি খাবারের জন্য। তো খাওয়াটা আমার কাছে একটা কাজ, এই সব আর কি, নিজেকে এসব বোঝাই আর কি। নয়তো মোটা হয়ে যাচ্ছি, ভাবছি যে আমি তো মোটা হচ্ছি না, আমার শরীরটা মোটা হচ্ছে, কারণ আমার শরীরটা এখন খাবারের R&Dতে আছে।
সো হ্যাঁ, আমি ভীষণ ভীষণ খেতে ভালোবাসি, প্রচণ্ড অ্যাকচুয়ালি। বিউটিফুল। তো এর মধ্যে তুমি খেতে গেছো আর মনে হচ্ছে না আসলেও পারতাম, এরকম হয়েছে কি? ব্যবহারের জন্য হয়েছে আচ্ছা। অবভিয়াসলি, খাবারের জন্য খুব কম। দেখো আমি মনে করি ফুড ব্যাপারটা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যতই এসওপি করে ফেলি, যতই প্রসেস ওরিয়েন্টেড করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে মানুষটা বানাচ্ছে তার মুড, তার পারিপার্শ্বিক, তার সেই দিনের অবস্থার উপরে কিছুটা হলেও ডিপেন্ড করে। আমি ধরো আজকে সকালবেলা প্রচণ্ড বাজে মুড, খুব বাজে বাজে কিছু নিউজ পড়লাম, বাড়িতে একটু ঝগড়াঝাটি হয়ে গেল, তারপর আমি যদি রান্না করি সেটার একরকম টেস্ট হবে। আর যদি আমি ভীষণ ভালো মুডে থাকি তখন একটা রান্না করি, তার একটা। তো সেই জন্য আমি খাবার দিয়ে কোনো রেস্টুরেন্টকে জাজ করি না নর্মালি। আরেকটা জিনিস আমি করি না কখনো, সেটা হচ্ছে যে টেস্ট, মানে টেস্ট ইজ ভেরি সাবজেক্টিভ। যেটা আমার খারাপ লাগছে সেটা হয়তো তোমার ভালো লাগবে। সো এখানে যেমন একটা প্রচণ্ড রকম ঝগড়া চলে, দাদা বৌদি ভার্সেস দ্য কলকাতা বিরিয়ানি, দ্য ব্যারাকপুর বিরিয়ানি ভার্সেস দ্য, বোথ আর গুড। এবার আমার যদি প্রচণ্ড রিচ একটা অয়েলি বিরিয়ানি ভালো লাগে, দের ইজ নো ফল্ট ইন ইট। হ্যাঁ, তো কারুর ওটা ভালো লাগে, কারুর আবার হালকা, মানে আমাদের যেমন বিরিয়ানি হয় যেটার মধ্যে গন্ধ বেশি নেই, তার মধ্যে উগ্রতা নেই, তার মধ্যে ডালডা থাকে না, ইটস জাস্ট দ্য চয়েস। হ্যাঁ, তা সত্ত্বেও তো লক্ষ লক্ষ লোক তো এত বছর ধরে খেয়েছে হ্যাংলা বিরিয়ানি, তো তার মানে তাদের ভালো লাগছে। তো সেইভাবে না, বাট ব্যবহার যদি খারাপ হয়, মানে আমি কোথাও গেলাম অ্যান্ড আই এম নট ফিলিং ওয়েলকাম, সেই জায়গাটায় আমি নর্মালি আরেকবার যাই না। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হয় যে ওটা ইজ আ মাস্ট। আমি আজকে হয়তো তোমাকে খুব ভালো সার্ভ করতে পারলাম, আমার সমস্ত স্টাফকে সারাক্ষণ বলতে থাকি যে এরকম একটা দিন আসতেই পারে যেদিন আমাদের খাবারটা হয়তো ভালো না, বাট কেউ যেন মুখটা বেজার করে না বেরিয়ে যায়, দ্যাট উইল বি ব্যাড, সেটা না হয় জানো। ইউ've traveled so much, আমি তোমাকে সার্ভ করি তোমার রাইস, তুমি খেয়ে নাও, আমি তারপর আমি নিই হয়তো, দাও দাও। উল্টা আমি তোমাকে করি, তো কাজই এটা। মোমেন্টাস অকেশন টু ডোমাদি, দিস ইজ, we will আমার toast. এটা দেখেই আনন্দ হচ্ছে। তুমি নাও প্লিজ, বাস। থ্যাংক ইউ সো মাচ। এটাও জাস্ট এই লাইটনেস, এই কনসিস্টেন্সি, এটা অনলি there are few people who can do this, you know, যে even looking at the food thinking that আজকে আমি এটা খাবো, that just জানো তো makes you happy. আমাদের এখানে, হ্যাঁ সরি, মানে just looking at the food, you know, that makes you happy. ও ইয়া অ্যাবসলিউটলি, এটা আমি খাবো আজকে, একদম একদম। আমার এই সমস্ত খাবার দেখেই আমার মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ আমি হচ্ছে। দিই তোমাকে চিলি পর্ক, তো বিশাল বড় চিলি শুদ্ধ ব্যাস ব্যাস ব্যাস। তুমি বলছিলে আমাদের এখানে, সরি, চেন অফ থটসটা কি ছিল? হয় ভালো খাবার হলে এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, সবই ডোমাদির দোষ। So good. বলছে খাবারের এত বাহার একমাত্র বাংলাদেশই হয়, তো এটাও আমার ডায়লগ নয়, তবে প্রতিদিন আমি রিয়েলাইজ করি। তুমি বলছিলে কিছু দেশ বিদেশে ঘোরা নিয়ে কিছু বলছিলে। বলছি তুমি যে এত জায়গা ঘুরেছো, এই ধরো এই খাবার নিয়ে, এই দ্য ফ্যাক্ট দ্যাট আ লট অফ আর স্টোরিজ, লট অফ আর মেমোরিজ রিভলভ অ্যারাউন্ড ফুড, তো এরকম মানে অ্যাডজেসেন্ট জায়গা তুমি আর কোথায় দেখো যেখানে মানে খাবারটা একটা সেন্ট্রাল পার্ট অফ আর এভরিডে বিং? আমি এরকম কোনো জায়গা দেখিনি যেখানে খাবার ইম্পর্টেন্ট নয়, বা খাবারকে নিয়ে তাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা নেই। হ্যাঁ, দেয়ার আর পিপল যারা হয়তো ডায়েটে আছেন, তারা কম খায়, বাট আমার জীবনে মোর দ্যান 12 ইয়ার্স, ক্লোজ টু 13 ইয়ার্স,
আমি স্প্যানিশ কোম্পানিতে চাকরি করেছি, সো ইউরোপিয়ান কোম্পানি, এবং আমাদের অফিস ছিল স্পেনে 2-3টে জায়গায় এবং প্যারিসে এবং লিন বলে একটা জায়গায়, যেখানে ইনফ্যাক্ট ডেকাথলনের হেডকোয়ার্টার ওখানে। তো এই দুটো জায়গাতেই আমি দেখেছি পিপল আর এক্সট্রিমলি প্যাশনেট অ্যাবাউট ফুড টু দ্য এক্সটেন্ট যেখানে পৃথিবী যদি ভেঙেও যায় তাহলে ওই লাঞ্চ আওয়ারটা 2 ঘন্টাই থাকতো। 3 কোর্স ছাড়া তারা খাবে না, তো প্রত্যেকটা কোর্স একটার পর একটা আসছে। সো পিপল হ্যাভ দিস, লাইক মানে সবার মধ্যেই আছে। হ্যাঁ, আমরা হয়তো সেটাকে নিয়ে একটু বেশি ভোকাল, বাট চুজি ভীষণ, মানে আমি বাইরের দেশে আরও বেশি দেখেছি মানুষ চুজি, সে কোন জিনিসটা খাবে সেটা ভীষণ এখন এখানেও হয়ে যাচ্ছে, এখন এখানেও এসে যাচ্ছে। আগে আমাদের কাছে মানে আমাদের ছোটোবেলায় এত চয়েস ছিল, আমাদের ছোটোবেলায় বাবা মাদের কাছেও এতটা হয়তো সময় বা সামর্থ্য ছিল না যে আমি কি খাবো সেটার মতো করে আমাকে খাবার দেওয়া হবে, সব বাড়িতে যে খাবারটা হচ্ছে সেটাই খেতে হবে। কিন্তু এখন আস্তে আস্তে থিংস আর চেঞ্জিং, পিপল আর বিকামিং চুজি, দে আর অনেকটাই তারা বোল্ড ইন টার্মস অফ চুজিং ফুড, যে আমি এটা খাবো বা বলেও, এবং তাদের অ্যান্ড অলসো দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং স্মলার অ্যান্ড স্মলার এভরি ডে। তো আমার এখানে আজকে আমার মনে হয় আমার ছেলে যতটুকু জাপানিজ ফুড সম্বন্ধে জানি আমি তার 1%ও জানি, বিকজ অফ দ্য এক্সপোজার থ্রু অ্যানিমে। রাইট। তো সিমিলারলি আমাদেরও ছোটবেলায় বিদেশি খাবার সম্বন্ধে কিন্তু গল্পের বইয়ের থ্রু দিয়েই জেনেছিলাম যে স্টেক বলে একটা বস্তু আছে, সেটা মিডিয়াম রেয়ার হয় বা 3 রকমের তার মানে কনসিস্টেন্সি হয়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা গল্পের বই থেকে তখন রাইট। তারপরে এখন এক্সপোজারটা অনেক বেশি বা কিছু, বাট হ্যাঁ মানে প্যাশনেট অ্যাবাউট ফুড। আমি সাউথ ইস্ট এশিয়াতেও চাকরির ক্ষেত্রে গেছি, থেকেছি, সেখানেও দেখেছি যে মানে ফুড ইজ আ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কালচার। বিশাল বড় বড় ফুড স্ট্রিট, সো সবাই সেখানে বেরিয়ে পড়লো, সবাই এখান থেকে ওখান থেকে খাচ্ছে, মোস্টলি রোড সাইড ফুড। সো হ্যাঁ, তো তোমার এই যে খাওয়া, মানে অ্যাপার্ট ফ্রম অবভিয়াসলি ইন্ডিয়ান কুইজিন হিয়ার, তুমি যে দেশ বিদেশে গেছো, তোমার ফেভারিট কি? অনেক কিছু, মানে একটা বলতে পারবো না, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস খেয়েছি। স্প্যানিশ ফুড ঠিক বলবো না, আমি কাতালুনিয়ান ফুড, যদি আমি বার্সেলোনা সাইড অফ স্পেন যদি আমি ধরি, পায়া হতো, মানে এখানে আমরা যেটাকে পায়েলা বলি, পায়া ছিল। তারপরে ওরা ট্যাপাস বলে আর কি, বেসিক্যালি স্মল বাইটস অফ ফুড, ডিফারেন্ট মানে সি ফুডের প্রচণ্ড রকম ভ্যারাইটি ওখানে, ভীষণ ভালো লেগেছে। আমার থাই কুইজিন অস্বাভাবিক ফেভারিট, মানে প্রচণ্ড ভালো লাগে। ইনফ্যাক্ট আগে তো এরকম হতো, থাইল্যান্ড থেকে ফিরছি ধরো, আমার মন টন খারাপ হয়ে গেল, মানে ওফ এই খাবারটা কালকে আর পাবো না। এয়ারপোর্টেও লাস্ট ওই এয়ারপোর্টে ফ্লাইটে ওঠার আগে কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওখানেও খেয়ে নিচ্ছি, একটু প্যাক করে নিয়ে চলে এলাম, মানে এরকম করি। বাট আমার মানে ইন জেনারেল মানে আমি আই এক্সপ্লোর, মানে আমার লেবানিজ ফুড ফর এক্সাম্পল, আমি বহু জায়গায় মানে মেডিটেরেনিয়ান ফুড যেটা হয়, অদ্ভুত সিম্পলিসিটি আছে তার মধ্যে। আফগান ফুড খুব ভালো, ভীষণ লাইটের ওপর হয় এভরি, মানে আমার খেতে আমি ভালোবাসি, মানে আমার কাছে খাবার ব্যাপারটা নিয়ে আমার কোনো নেই। আমাকে যদি দিনের পর দিন, মানে আমার কলেজ হয়েছে মহারাষ্ট্রে, একটা হস্টেলে ছিলাম, সেটা পিওর ভেজ। তো সেখানে একটা আমরা পিসে ভাত বলতাম, মানে 1 পিস ভাত বা 2 পিস ভাত, কারণ ভাতটা এতটাই শক্ত হতো আর জমে যেত। তো আমরা ওরকম ভাত পিসে ছিল, এবং তার সঙ্গে চাউলির তরকারি, মানে বরবটির দানা, ওটা চাউলির তরকারি ছিল, এবং ফিস্ট মানে গ্র্যান্ড ফিস্ট হতো সপ্তাহে একদিন রাজমা পাওয়া। তো সেটাতেই আমরা এত আনন্দ পেতাম, তার সঙ্গে ওই মিসল পাও, উসল পাও, মানে আমি এখন অনেকের কাছে শুনি, ওহ বম্বেতে আছি আর পাচ্ছি না। আই ইউজ টু লাভ ইট।
আমি যখন ছিলাম আমার প্রচণ্ড ভালো লাগতো। আমার ওই বড়া পাও প্রতিদিন যদি আমাকে কেউ খেতে বলে, আই হ্যাভ নো প্রবলেম। আমাকে যদি কাল থেকে বলে কাল থেকে একদিনও তুমি ভাত খাবে না, আমার কোনো মানে ভাত পাবে না, আমার কোনো প্রবলেম নেই তাতে। আই ক্যান লিভ উইথ দ্য অল্টারনেটিভস দ্যাট আই হ্যাভ। আমার ওই ব্যাপারে কোনো নেই, মানে বিচার নেই কোনো। মানে there is nothing you would মানে না। rather not give up, মানে না। এরকম একটা খাবার যেটা ছাড়া তুমি পারবেই না, না, থাকতে না, এরকম কিছু নেই। একদম নেই, একদম নেই। খাবার হলে হলো। প্রবলেমটা কখন হয়, ধরো আমি বলছি, আমি রেড মিট প্রচণ্ড পছন্দ করি, মাটন বিশেষ করে ভীষণ পছন্দ করি। একটা সময় পর ডাক্তার বললো না না আপনার এটা খাওয়া চলবে না, ব্যাস এইটা ভীষণ প্রবলেম। আমি সমস্ত ডাক্তারদের বলতে চাই যে দয়া করে কাউকে বলবেন না এটা খেও না, হ্যাঁ একটু অল্টারনেটিভ দিন, অপশন বা অন্যভাবে একটু নারায়ণ ব্যানার্জি তো বললেন, হ্যাঁ, না। সেটা কিন্তু আপনি বাঁচা। নারায়ণ ব্যানার্জির হাতে আমি মার খাবো একদিন, যেটা করেছি, কিন্তু হ্যাঁ উনি তো বলেইছেন যে মাঝে মধ্যে একবার দুবার খাওয়া যেতেই পারে। এই তো মানে সি দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড অফ আ ডক্টর, যে হ্যাঁ ঠিক আছে, আরে সবকিছু না করে দিলে তাহলে কি, এ তুমি ছোটবেলায় বলতো না ওই ছেলেটার সঙ্গে মিশবে না, অদুষ্ট ছেলে, তারপর থেকে তার সঙ্গে যেভাবে মিশতাম, আগে হয়তো অতটা মিশতাম না। আমার প্রবলেম হচ্ছে ওই দুষ্টু ছেলেটাই আমি। হ্যাঁ তাও আমার শিওর আমাকে অনেকেই বলে, আমাকে আমি যে কমপ্লেক্সে থাকি সেখানে আমার ছেলে বয়সী 17টি বাচ্চা আছে, মানে এখন তারা কেউই বাচ্চা না, তারা সব বড় হয়ে গেছে। ছোটবেলায় তাদের সবার বাবা মা বলতে এই কাকুটার সঙ্গে একদম না। না, আমি আমার মনে হয় আমি এখনো তাদের খুব ফেভারিট, সেই সময় আরও বেশি ছিলাম। প্রথম যেটা বলতাম যে পড়াশুনো করে লাভ নেই, হ্যাঁ পড়াশুনো করিস না তোরা, ইমিডিয়েট +10 ওরা পয়েন্টস। হ্যাঁ মানে অফকোর্স, মানে অ্যাকচুয়ালি কি বলতো, আমার যেটা মনে হয় আমার এখনো মানে আই ফিল মাচ মোর কমফোর্টেবল উইথ কিডস দ্যান এল্ডার পিপল। হ্যাঁ কারণ হচ্ছে বাচ্চারা যদি জানে যে এই লোকটা আমাকে বাচ্চা মতো করে ট্রিট করছে না, তাহলে তারা আমার মনে হয় তারা আমার অনেক ক্লোজ হয়ে যায়। মুশকিল তো আমাদের তাই না, আমরা সবসময় নিজেদেরকে একটা রোল মডেল ভেবে ফেলি। আমি যখন ছোট ছিলাম তখন এরম ছিল না, এক তো সেটা খুব প্রবলেম বাচ্চাদের জন্য। আমাদের জানিস ছোটবেলায় কত স্ট্রাগল ছিল, তো ছিল ঠিক আছে তোমার, বাট ইউ এনজয়েড অ্যাকচুয়ালি, ট্রাস্ট মি। আমরা প্রত্যেকটা স্ট্রাগল তখন ভাবতাম না স্ট্রাগল, এখন ভাবি ও ওটা তো খুবই স্ট্রাগল ছিল। আমাদের সময় কালার টিভি ছিল না তো ছিল না, আমাদের সময় সারাক্ষণ মাঠে খেলা তো ছিল, হ্যাঁ তো ওটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। আমাদের সময় টিভি ছিল না, আমাদের সময় ইন্টারনেট ছিল না তো ছিল না, আমরা লুকিয়ে লুকিয়ে বই পড়েছি। এখন সেটা এখন এবার এই আমাদের বয়সী, আমি আমার বয়সী লোকেদের সঙ্গে সেই জন্য বেশি মিশি না। আমাদের বয়সী লোকেরা সব বসবে দিয়ে গম্ভীরভাবে বলবে আজকালকার ছেলেরা না বইপত্র পড়ে না, সারাক্ষণ মোবাইলে। আরে আমার ছোটবেলায় যদি মোবাইল থাকতো আমি কি করতাম, পড়তাম না একটা আই থিঙ্ক আমাদের ছোটবেলায় টিভিতে একটা 5টার সময় স্পাইডারম্যান হতো, পৃথিবী ভেঙে যাক আমাকে ওটা দেখতেই হবে। এবার ইম্যাজিন যে আমার 24/7 একটা কার্টুন নেটওয়ার্ক আছে, আমাকে মা বাবা পাগল হয়ে যেত, রাস্তায় ঘোরাঘুরি করছে সেটা কি নিয়ে কি হবে, আমি সারাক্ষণ দেখতাম। তো এদের কাছে অপশন আছে, সো বাট দে আর আই থিঙ্ক এই জেনারেশন ইজ মাচ মোর মাচ মোর বেটার দেন আস, আমার সবসময় মনে হয়। বাট বেটার মানে মাচ মোর, মানে ওদের অ্যাওয়ারনেস অনেক বেটার, ওদের আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ ইজ মাচ বেটার, দে আর মাচ মোর। মানে আমি এখন এই সময় বললে হয়তো তুমিও তাদের মধ্যে পড়ে যাও। তো আই থিঙ্ক ইউ পিপল আর মাচ মোর সর্টেড, আমাদের সেটা ছিল না। আমাদের একটু ইমোশনাল, একটু বয়ে যাওয়ার ব্যাপার ছিল। এখন অনেকেই সর্টেড, অনেকটা সর্টেড, অনেক প্ল্যান, অনেক শান্ত অন্য দিক থেকে দেখতে গেলে। ধরো if I don't know you at all, তোমার লাইফে what would be that one story that would, আমি ওটা জানলে I would get to know you as a person better? ফার্স্ট অফ অল বেশি জেনেই না, এরকম লোককে জেনে কেউ নাম্বার দেবে না। আমার মনে হয় হ্যাঁ
মানে হোয়াট এভার আই অ্যাম বিকজ অফ দ্য চাইল্ডহুড দ্যাট আই হ্যাড। আমার জন্ম উলুবেড়িয়াতে, আমি বড় হয়েছি ক্লাস 12 পর্যন্ত সেখানে, এবং আজ আমি যাই করি না কেন ইজ প্রবাবলি বিকজ দ্য ওয়ে আমি বড় হয়েছি। আমার বড় হওয়াটার মধ্যে অনেক কিছু জিনিস ছিল, সেগুলোর কম্বিনেশন। সো আমাকে হয়তো জানতে গেলে তার অনেকটাই জানতে হয় যে কীভাবে। বিশেষ করে আমার বাবা, আমি খুব কম বয়সী বাবাকে হারিয়েছি। আমি তখন ক্লাস 12 জাস্ট শেষ হয়েছে সেই সময়। কিন্তু আমি, এবং প্রত্যেক মানুষই হয়তো তাদের নিজেদের বাবা মাকে একটা স্পেশাল জায়গায় দেয়, বাট আমি খুব র্যাশনালি ভেবেছি, অনেক র্যাশনালি ভেবেছি যে আমাদের সময়কার বাবা আর আমার বাবার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ছিল। মানে আমাদের সময় আমারই বাকি বন্ধুদের বাবাদের আমি দেখেছি, তাদের সঙ্গে ভীষণ ফর্মাল একটা রিলেশন, পড়তে বসো, খেলতে যাও, চলে এসো, এই স্টেজ। বের আমার বাবার সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা কথা হতো, বিভিন্ন রকম জিনিসে ডিবেট হতো। রান্না করা আমি বাবাকে দেখে শিখেছি। মানে আমি তখন বাবা বলতো হেল্প কর, এটা কর, ওটা কর, আমি বিরক্ত হতাম। বাট প্রবাবলি রান্না করার যে প্যাশনটা, বিভিন্ন জায়গায় গিয়ে খাবার এক্সপ্লোর করা, এই সমস্ত কিছু আমার বাবার কাছ থেকে শেখা। মানে আমি বলছি কেন, জাস্ট ইম্যাজিন যে আমি 89 আই থিঙ্ক, হ্যাঁ তোমাদের জন্ম হয়নি রাইট, তখন 89-এ আমার পৈতে হয়, থ্রেড সেরেমনি। তো পৈতের পরে 1 বছর তখন ছিল যে আমরা ননভেজ খেতে পারবো না। তো যখন আমরা 1 বছর পরে প্রথম ননভেজ খেতে শুরু করি, নিয়ম ভঙ্গ বলে একটা ব্যাপার হতো, আমার বাবা আমাকে নিজামে গিয়ে কাবাব রোল খাইয়েছে, বিফ অবভিয়াসলি। বিং আ ব্রাহ্মণ আমাকে নিয়ে গেল এবং আমাকে বলল, শোন, এর মধ্যে কি আছে সেটা যদি না জানিস তাহলে এটা ভালো কি খারাপ কোনো রিলিজিয়ানে কোথাও লেখা নেই যে এটা তুমি খাবে না, ওটা তুমি খাবে না, ইত্যাদি ইত্যাদি। এই মেন্টালিটিটা বা এই থট প্রসেসটা তখনকার দিনে একদমই ছিল না। হ্যাঁ, এবং এই ওপেননেস অফ মাইন্ডটাও হয়তো এসেছে। এখন তো এগুলো ভাবাই যায় না, এখন তো সব কিছুর মধ্যেই রেস্ট্রিকশন, সব কিছুর মধ্যেই। বাট এবার আমি তারপরে বিবেকানন্দ যখন পড়তে শুরু করলাম, তখন দেখলাম বিবেকানন্দ নিজেও খেয়ে দেখেছেন যে কি আছে ওর মধ্যে, কেন আমাকে বারণ করা হচ্ছে। হ্যাঁ, বিবেকানন্দর ছোটোবেলায় গল্প আছে যে বিভিন্ন ধর্মের মানুষরা এসে হুকা খেয়ে রেখে দিত, বিভিন্ন হুকায় মুখ দিয়ে খেয়ে দেখতো, আচ্ছা হিন্দুর কোনটা, মুসলিমের কোনটা, ডিফারেন্সটা বার করার চেষ্টা করতো। তো এই যে ওপেননেস, এই ওপেননেসগুলো আমার হয়তো আমার বাবার থেকে এসেছে। তো আমাকে যদি, আমি কি বা কিছু, আমি হয়তো আমার বাবার সে 2% or 3% রিফ্লেকশন। সো হ্যাঁ, আমি একদমই, মানে আমি যত আমার বয়স হচ্ছে তত আমি বুঝতে পারছি যে কোথাও না কোথাও বাবা ভীষণভাবে আমার মধ্যে রয়েছে। আর আগে খুব যখন মন খারাপ হতো তখন বাবার কথা মনে হতো, এখন খুব মনে আনন্দ হলে বাবার কথা মনে হয়। কোনো একটা কিছুতে, কিছু একটা, বিশেষ করে যখন কোনো মানুষ এসে বলে ওফ আপনাদের রেস্টুরেন্টের খাবার খুব ভালো, বা কেউ একটা কিছু, মানে দ্য সো কল্ড অ্যাচিভমেন্ট, যেগুলোকে আমি খুব বড় ভাবি না, কিন্তু আমার মনে হয় যে আমার বাবা যদি থাকতো তাহলে ফাটিয়ে দিত এখন। মানে 1000টা লোককে বলে টলে এক এককার কাণ্ড করে ফেলতো। That is beautiful, honestly. If your father was alive today and he was a Hanglatherian, what do you think his review of Hanglatherian would have been? আমি তোমাকে প্রথমেই বললাম যে আমার আজ পর্যন্ত কোনো রেস্তোরাঁর খাবার ভালো লাগেনি, এরকম হয়নি। সব জায়গার খাবার আমি এনজয় করি, সব জায়গার খাবার আমার ভালো লাগে, সেটা আমার বাবার থেকে এসেছে। সেই জন্যে জানি যে বাবা যদি থাকতো তাহলে বাবা ভালোই বলতো। তবে হয়তো আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলতো যে এটা এরমভাবে কর, এরমভাবে কর। বাবা খুব ভালো বিরিয়ানি বানাতো। মানে আমাদের বাড়িতে নবমীর দিন বাইরে মাঠের মধ্যে বড় হাঁড়িতে বিরিয়ানি তৈরি হতো, প্রায় 100-150 লোকের বিরিয়ানি বাবা নিজে বানাতো। কারটা বেটার, তোমারটা না তোমার বাবা? অফকোর্স বাবা। আমার তো, আমি নট আ শেফ, আমি একদমই না। আমার যারা শেফ আছে তাদেরকে ক্রিটিক
তাদেরকে ক্রিটিসাইজ করা ছাড়া আমার খুব একটা কাজ নেই। তো খুব অদ্ভুতভাবে আমার সঙ্গে যারা কাজ করছে তারা সব 10 বছর 15 বছর কেউ রয়েছে আর কি। তো এরা বলে আর কি যে এই এবারই আমার 15th ইয়ারে বললো আলাউদ্দিন বলে আমার যে শেফ আছে, সে বললো 15 साल हो गया एक बार तो अच्छा नहीं बोला। बोलेंगे जिस दिन बोलेगा सोच लेना उस दिन खत्म। তো আমি ভীষণ ক্রিটিক, আমি নিজেই নিজের সারাক্ষণ ক্রিটিসাইজ করে থাকি। আর আমরা তো ভালো ভালো বলে, এবার এরকম কখনো হয়েছে মানে বেস্ট অন পপুলারিটি কেউ এসছে রেস্টুরেন্টে আর কিছু বোকা বোকা করে গেছে, বলে গেছে? বোকা এটা বলে তো অনেক কিছুই বলে, অনেক কিছুই বলে অনেককে। দেখো আমি বাঙালি মাত্রই তার একটা ওপিনিয়ন আছে আর তার একটা সাজেশন আছে, এগুলো আছে। নোটেবল বোকা বোকা কথা কিছু যদি আমরা জানতে পারি। আছে, আপনি একটা নিউ ইয়র্কে খুলুন এবার, আমরা নিউ ইয়র্কে থাকি, এরকম কথা আমার শুনতে হয়েছে। কয়েকজন এসে বলেছে কলকাতার সব থেকে ভালো রেস্টুরেন্ট আপনারাই, সেটাও আমার কাছে যথেষ্ট বোকা বোকা রেস্টুরেন্ট। সেটা তো হতেই পারে না, একদমই না, আমি জানি আমরা নই। তো তবে হ্যাঁ মানে দেখো মানে কাউকে বোকা বলার মতো ইন্টেলিজেন্ট আমি নই। মানে আমি যা করি তার থেকে বোকা আর কিছু হতেই পারে না। আমি যেগুলো রিডের সামনে করছি তার থেকে বোকা আমি আর কে করতে পারবে, কে কম্পিট করবে আমাকে, পারবেই না। বাট ইট হ্যাজ বিকাম মানে অনেস্টলি জাস্ট ফ্রম মানে কন্টেন্ট বা মার্কেটিং পার্সপেক্টিভ থেকেও মানে রেস্টুরেন্ট খাবার ধরো এক সাইডে রাখলাম, মানে হ্যাংলাথেরিয়াম হ্যাজ বিকাম দ্য কাইন্ড অফ কন্টেন্ট ইউ আর মেকিং হ্যাজ বিকাম লাইক ওই দ্য থিং ইউ ট্রাইং টু অ্যাচিভ। তো ধরো আমি আজকে আমার মার্কেটিং এজেন্সিকে বলবো হ্যাংলাথেরিয়ামের মতন কন্টেন্ট বানিয়ে দাও, মানে ওইটা শুনে মানে অ্যাজ আ মার্কেটার ইয়োরসেলফ ওইটা শুনে কি ভালো লাগে যে হ্যাঁ মানে না, ওটা একদম ভালো লাগে না। তার কারণ আমি বলছি, কারণ হচ্ছে মার্কেটিং এর প্রথম প্রিন্সিপালই হচ্ছে আমি কাউকে কপি করতে পারি না। সো মাই ব্র্যান্ড ইজ মাই ব্র্যান্ড, সো হোয়াট এভার উই আর ডুইং সেটা আমার ব্র্যান্ডের সঙ্গে যায় বলে করে। কেউ যদি সেটাকে কপি করতে যায়, এবং এটা নিয়ে আমাদের যথেষ্ট প্রবলেম হচ্ছে অ্যাজ অ্যান এজেন্সি। আমরা যখনই কারোর কাছে যাচ্ছি বলছে আপনারা ওরকম ভাইরাল করে দিন, সেটার জন্য সময় লাগবে। সো আমরা এক বছরও হয়নি, গত জুন জুলাই থেকে আমরা এই রিল বানানোটা শুরু করেছি। বাট ইফ ইউ লুক ব্যাক, আমাদের যখন ফেসবুক পেজ তৈরি হয়েছিল তখন আমাদের কন্টেম্পোরারি যারা রেস্টুরেন্ট তারা কেউ তাদের একটা ফেসবুকে কোনো আইডেন্টিটি ছিল না। কেন করেছিলাম? বিকজ আমার কাছে তো মার্কেটিং বাজেট ছিল না, আমাকে তখন ইনস্টাগ্রাম ছিল না, তো ফেসবুকই ছিল, ফেসবুকে আমাকে করতেই হবে, সেই জন্যে করেছিলাম। তো আমরা চিরকালই একটা করতে 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 সো মানে দ্য ব্র্যান্ড কমিউনিকেশন ওয়াজ ফ্রম ডে ওয়ান ইজ উই হ্যাভ টেকেন দ্য নেম ফ্রম সুকুমার রায়। তো সুকুমার রায়ের নামের মধ্যে তো মজা আছে, বিভিন্ন জায়গাতে মজা আছে। তো এই মজাটারই একটা এক্সপ্যানশন এখন আমরা করছি। তো এবং সুকুমার রায় ইজ ননসেন্সিক্যাল, হ্যাঁ, যে মজাটা তার মধ্যে একটা ননসেন্স ব্যাপার আছে। সো অফকোর্স হ্যাংলাথেরিয়াম কোনো সেন্স করে না, যে জিনিসগুলো করছে সেগুলোর মধ্যেও কোনো সেন্স নেই। বাট দ্যাট ইজ হোয়াট আওয়ার ব্র্যান্ড ইজ। ইফ সামবডি ট্রাইজ টু কপি দ্যাট, দ্যাট উইল প্রবাবলি নট গো উইথ দ্যাম, কারণ তাদের ব্র্যান্ড ইথোসটা আলাদা। বাট হ্যাভিং সেড দ্যাট, মানে হ্যাঁ আমাদের একটা টার্গেট ছিল যে ইনফ্যাক্ট আমরা এই পুরো জিনিসটাই শুরু করেছিলাম আমাদের কিছু ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে দিস ওয়ার্কস। সো দ্যাট হ্যাজ ওয়ার্কড। আমরা আই থিঙ্ক ইন 3.5 months we have reached out to 100 million people, which has never happened in the history of Facebook ever. মানে কোনো রেস্টুরেন্ট 100 মিলিয়ন লোককে রিচ করেছে উইদিন 3 months, দ্যাট হ্যাজ নেভার, কোনো ফুড ব্র্যান্ড ইনফ্যাক্ট কখনো হয়নি। সো ইন দ্যাট ওয়ে হ্যাঁ আমাদের মনে হয়েছে যে হ্যাঁ উই হ্যাভ ডান সামথিং, উই হ্যাভ অ্যাচিভড সামথিং ইন টার্মস অফ মার্কেটিং যদি বলি। whether that has reflected to sales to some extent, yes. বেশ কিছু মানুষ যারা আমাদের যে কাস্টমার বেলটা ছিল সেটা তো আমার বয়সী লোকজন বেশি আসতো, এখন আমার ছেলের বয়সী লোকজন আসে। সো ইন দ্যাট ওয়ে উই আর হ্যাপি। বাট আজকে এরকম আছে, কালকে আবার অন্যরকম কিছু হবে। বাট হ্যাঁ, হ্যাংলাথেরিয়াম উইল অলওয়েজ ওয়ার্ক অন দ্য ডিজিটাল পার্ট। Beautiful. So while we finish lunch,
আ কাপল মানে অ্যাডভাইসেস দ্যাট ইউ কুড গিভ আউট, এক হচ্ছে টু এই যারা কন্টেন্ট তৈরি করছে ধরো এরকম বিভিন্ন ব্র্যান্ড, ইভেন ফর আমাদের রেস্টুরেন্টের মধ্যেও we are also trying to create content. So what advice would you give to people like that? আরেকটা হচ্ছে what advice would you give to people opening new restaurants এখন? যারা মার্কেটিং কন্টেন্ট বানাচ্ছে তাদের বলবো প্রথমে মার্কেটিংটার উপরে কনসেন্ট্রেট করতে, অ্যান্ড দ্য ব্র্যান্ড, বিল্ড আ ব্র্যান্ড। ব্র্যান্ডটাকে বোঝো, ব্র্যান্ডটার মধ্যে কি আছে বোঝার চেষ্টা করো, ব্র্যান্ডকে ডিফাইন করতে হবে। সি ওয়ান্স দ্য ব্র্যান্ড ডেফিনেশন ইজ ডান অ্যান্ড ইউ নো হাউ দ্য ব্র্যান্ড টক্স, হাউ দ্য ব্র্যান্ড বিহেভস, then you can make content. But if I start doing content for promoting my brand, it will never promote, never, একদম সায়েন্স, এটা থেমে যাবে ওখানে। সো আমার মনে হয় প্রত্যেক পৃথিবীর, সেটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যদি কেউ করে, কোনো অর্গানাইজেশন থেকে করে, প্রথম তাদের কথা মানে তাদের যেটা উচিত হচ্ছে, দে নিড টু কাম আউট উইথ আ ব্র্যান্ড ডিএনএ ডকুমেন্ট। মানে আমার ডকুমেন্টটা হচ্ছে এইটা, আমার কাছে একটা ওই বাইবেলটা থাকবে যে আমার ব্র্যান্ডটা কী, আমার ব্র্যান্ডের কালার কী, আমার ব্র্যান্ড দেখতে কেমন, আমার ব্র্যান্ডকে একটু হিউম্যানাইজ করলে তার ক্যারেক্টারিস্টিক্সগুলো কীরকম হয়। সো ওয়ান্স দ্যাট ইজ ডান, তারপরে তো তাকে নিয়ে আমি যা খুশি করতে, তাকে দিয়ে রিল বানাতে পারি, তাকে দিয়ে নাচাতে পারি, গাওয়াতে পারি, অনেক কিছু করতে পারি। বাট বিফোর দ্যাট প্রবাবলি উই নিড টু ডিফাইন দ্যাট। হুএভার ইজ স্টার্টিং বিজনেস ইন টুডেজ ওয়ার্ল্ড, আমি বলবো যে মানে অ্যাকচুয়ালি it's a very difficult question actually, মানে it depends on what kind of cuisine, what kind of restaurant, but before anything I think মানে until and unless you are extremely passionate about food, you should never start business of food, কারণ food business is not very profitable। আর বাকি যে সমস্ত বিজনেস আছে তার মধ্যে অসংখ্য মানে অনেক বেটার প্রফিটেবিলিটি আছে। ফুড বিজনেসে হাজার চেষ্টা করেও কেউ 10-15%-এর উপরে প্রফিট করতে পারে না। সো if you are looking for opening a business, then you should think of anything other than food. But if you are really passionate about food, লোককে খাওয়াতে ভালোবাসে, খেতে ভালোবাসে, তারা যদি করে তাহলে আমি বলবো ডু দেয়ার হোমওয়ার্ক প্রপারলি। আমরা যেভাবে করেছি সেরকমভাবে না, প্রপার হোমওয়ার্ক করে, এবং লোকেশন হ্যাজ টু বি গুড, প্রমোশন প্ল্যান হ্যাজ টু বি দেয়ার, একটা 6 মাসের বাজেট নিয়ে নামতে হবে, তার ওয়ার্কিং ক্যাপিটালটা যেন তার কাছে থাকে। হতেও পারে সে সাকসেসফুল হবে, নাও হতে পারে, বাট এই 6 মাস যে স্ট্রাগল পিরিয়ডটা সেটা যেন সে ওভারকাম করতে পারে। ছোটো ছোটো এই আর কি। আর বেশি আমি অথেন্টিক ফুড বানাবো, আই অ্যাম দ্য বেস্ট, এই ধরনের চিন্তাভাবনাগুলোর থেকে বেরিয়ে এলে বেটার। ঠিক একদম। তো তোমাকে থ্যাংক ইউ বাই বাই বলার আগে একটা সিক্রেট জানতে চাই। বলো। এরকম কিছু কন্টেন্ট আছে যেটা বানিয়েছো যেটা এতটাই মানে ও মাই গড হয়েছে, যেটা আর পোস্ট হয়নি? অসংখ্য। একটা কন্টেন্ট আমরা দেখতে চাই বা জানতে চাই। না, দেখতে তো সেগুলো পাবে না, তার কারণ আমি আমার টিমকে বলেছি এটা খবরদার যাবে না। না, আমাদের অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছে করে, বিভিন্ন যারা আমাদের ক্রিটিসাইজ করে তাদের প্রতি। না, মাঝে মাঝে তো রাগ হয় নাকি, যে তখন মনে হয় যে আয় করে দেখা। হ্যাঁ, তো সেটা তো সব ক্ষেত্রেই। আজকে যদি আমি বিরাট কোহলি, ধরো বিরাট কোহলি আজকে খেলতে খেলতে একটা ম্যাচে 0 করে আউট হয়ে গেল, পুরো ইডেন গার্ডেন এই জন্য আরও আনুষ্কার পেছনে যা, তাহলে তো এই হবে, তাই না? মানে আনুষ্কার পেছনে যাওয়ার জন্য কি ওর স্কিলটা নষ্ট হয়ে গেল? তেমনই আমারও রিল করে নিশ্চয়ই আমার খাবারটা খারাপ হলো না। তো এরকম প্রচুর মানুষ আছে যারা বলে রিল না করে খাবারটা বানান। তো তাদের মনে হয় বলি যে রিলটা করছি তার কারণ আপনি আমাকে মার্কেটিং বাজেট দিচ্ছেন না, আদারওয়াইজ আমি বড় বড় হোর্ডিং করতাম, এফএমএ যেতাম, আরও যে মার্কেটিং অ্যাসপেক্টসগুলো আছে সেগুলো নিয়ে করতাম। আমি রিল কেন বানাচ্ছি? কারণ আমার কাছে পয়সা নেই, আপনি এসে দিন না। আমি কে, আমার সকালবেলা ওই টিমের সঙ্গে দৌড়ে দৌড়ে রিল করতে ভালো লাগে, তার উপর আজকালকার যা হচ্ছে, কখন বলে দৌড়ো, কখন বলে লাফাও, কে ইচ্ছা করে? তার থেকে বড় আমি বসে বসে বলবো, এই একটা রেডিও চ্যানেলকে ডেকে বলবো শোনো তোমার চ্যানেলে আমার অ্যাড দাও, জিঙ্গল তো আমার কাছে ভর্তি হয়ে আছে, তো সেগুলো আমি ছেড়ে দেবো, এগুলোই করবো। তা আমার মনে হয়েছে ওরকম বেশ কিছু রিল ফিল বানিয়েছি যে কিভাবে লোকজনের কাছ থেকে পয়সা তুলছি অ্যাডের জন্য। তো তারপরে ফাইনালি সেগুলো বলেছি যে না থাক, এটা একটু বেশি হয়ে গেছে। অ্যামেজিং, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও থ্যাংক ইউ। একদম।
আর এবার আমরা খাবারটা খাবো, হ্যাঁ। তার আগে বাই বাই বলে দিই সবাইকে আমরা, তুমিও আগে বলে দাও। বাই বাই, সবাই দেখো, না দেখলেও ভালো, দেখলেও ভালো। আর যদি মনে হয় যে এই রিল না বানিয়ে খাবার বানানো বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেটাও বলে দিও। Thank you everyone for watching. We'll catch you on the next episode.